শুধু সানসিওর করোনা কিটে আগ্রহ স্বাস্থ্য বিভাগের, সংকটে স্থগিত আর্থিক ঠিকাদারের কার্যাদেশ। সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী, অপসারণ চায় জাতীয় পার্টি বিএনপি, জবাবে সাফল্য গাঁথা উপস্থাপন। করোনায় একদিনে রেকর্ড ৬৪ জনের মৃত্যু। শনিবার থেকে ২১ দিনের জন্য ওয়ারি লকডাউন। ঢাকা মেডিকেলের করোনার দায়িত্ব পালন করা চিকিৎসক নার্সদের ১ মাসের থাকা খাওয়ার বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। তিনি জানান, মে ও জুন এই ২ মাসের জন্য ২০ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল। যারা এ নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের কাছে জানতে চেয়েছিল এই ২ মাসের জন্য আপনার কি পরিমাণ খরচ হতে পারে। ওই খরচটাই আমরা উল্লেখ করেছি যে এখানে ২ মাসে আমাদের আমরা একটা ধারণা করে দেখেছি। যখন আমাদের চেয়েছে যে এখন এরকম হচ্ছে, আরও যদি এরকম হয় তাহলে আমাদের 20 কোর্সের মতো ২০ কোটি টাকার মতো আমাদের লাগবে। যিনি বা যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি এই মন্তব্য করে আমাদের সমগ্র চিকিৎসক সমাজ এবং আমাদের এই বৃহৎ প্রতিষ্ঠানকে অপদস্থ করেছে, আমি তার বিচার চাই। প্রজ্ঞাপন জারির পর দেশের নানা ল্যাবে আজ থেকেই সরকার নির্ধারিত ফি নিয়ে নমুনা পরীক্ষা হয়েছে। চট্টগ্রামে বেশিরভাগ কেন্দ্রে ফি নেওয়া হলেও ব্র্যাকের বুথগুলোতে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানিয়েছেন, নগরীর ভেতরে থাকা পরীক্ষা কেন্দ্রগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিচ্ছে। আর সব উপজেলায় সিভিল সার্জনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নিয়মে নির্ধারিত ফি দিয়ে করোনা পরীক্ষা হয়েছে ময়মনসিংহেও। বুথ ও হাসপাতালে সর্বনিম্ন ফি নির্ধারণ হয়েছে ২০০ টাকা, আর বাড়ি থেকে নমুনা সংগ্রহের খরচ ৫০০ টাকা। ফি নেওয়া শুরু হয়ে গেছে, যে সমস্ত জায়গায় ২-১ জায়গায় ছাড়া ব্লাড সেন্টার গুলো ওরা এখনো ওদের কি করবে নির্দেশনা পায় নাই, কিন্তু আমাদের উপজেলাটা মোটামুটি শুরু হয়ে গেছে। আচ্ছা, ম্যাক্সিমাম জায়গাতেই কাল থেকে মোটামুটি সব জায়গায় চালু হবে। স্বাস্থ্য খাতে অনিয়ম ও বেহাল দশার জন্য স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করেছে বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। জাহিদ মালেককে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য কোথাও দায়িত্ব দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তারা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবেলায় মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরে নিজেকে সফল দাবি করেন। মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় স্বাস্থ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের নানা দুর্বলতা তুলে ধরেন তারা। দেশের স্বাস্থ্য খাতকে ভঙ্গুর দাবি করে স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ দাবি করেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। আমাদের করোনা রোগীর চিকিৎসা নাই, জেলা সদরে আইসিইউ নাই, আইসিইউ বেড নাই, হাইফ্লো অক্সিজেন নাই। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে উনাকে অন্য কোনো দায়িত্ব দিয়ে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কাছে হস্তান্তর করার জন্য, এটা মানুষ, আমার এলাকার মানুষ বলছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা নির্দেশনা দেন যে কোনো এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তা তারা সরকারি হাসপাতাল চিকিৎসা করবে বাধ্যতামূলকভাবে। জরুরি প্রয়োজন না হলে বিদেশে যাবে, তাহলে আমার মনে হয় যে এটা ডেভেলপমেন্ট হবে। আর দুঃখ লাগে প্রাইভেট হাসপাতাল যখনই কেউ যায় কোনো অ্যাডমিশন দেয় না, বলে যে করোনা টেস্ট দিয়েছে, করোনা টেস্ট কোথেকে আনবে সেটার কোনো ব্যবস্থা নাই। কাজেই স্বাস্থ্যমন্ত্রী মহোদয় দয়া করে প্রাইভেট হাসপাতালকে আপনার জবাব দিতে আওতায় আনেন। বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদও সমালোচনা করেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা। বাংলাদেশে আজকে করোনা সংক্রমণের হার সবচাইতে বেশি শীর্ষে বাংলাদেশ। মাত্র 15,000 17,000 আপনার করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে, সেখানে 23% আপনার পজিটিভ আসছে, এবং সেই ফলাফল পাচ্ছি কখন আমরা 10 দিন 15 দিন পর। সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাফল্য অনেক। সবার সহযোগিতা পেলে অল্প ক্ষতিতেই করোনা থেকে মুক্তি মিলবে। বাংলাদেশে একটি আধুনিক ট্রিটমেন্ট প্রোটোকল করা হয়েছে। 1.5 মাসে আমরা 18,000 আমরা টেস্টের ব্যবস্থা করেছি। এটা এমনি হয়নি যে আমাদের ভেন্টিলেটর লাগবে, এটা নিয়ে বিরাট হইচই, কিন্তু দেখা গেল ভেন্টিলেটরের কোনো প্রয়োজনই নাই। ভেন্টিলেটরে যারা গেছে প্রায় সকলেই মৃত্যুবরণ করেছে।
ঢাকা মেডিকেলে করোনার চিকিৎসকদের থাকা খাওয়ার অযাচিত খরচের হিসাব নিয়ে প্রকাশিত তথ্য সঠিক নয় বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। খাওয়ার খরচ যেটা বললেন দ্যাট ইজ নট কারেক্ট। 500 টাকা বিল 3 মিলের জন্য, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য 500 টাকা। ওখানে ওই যে হিসাবটা দিলেন দ্যাট ইজ টোটালি রং। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্ব রাজাবাজারের পর এবার 21 দিনের লকডাউনে যাচ্ছে পুরান ঢাকার ওয়ারী এলাকা। 4 জুলাই থেকে 25 জুলাই ওয়ারী থানার 8টি সড়কের বাসিন্দারা লকডাউনের আওতায় থাকবেন। করোনা টেস্টের জন্য সেখানে বসানো হবে নমুনা সংগ্রহের বুথ। যাতায়াত সুবিধার জন্য খোলা থাকবে 2টি পথ। এদিকে আজ শেষ হচ্ছে পূর্ব রাজার লকডাউনের 21 দিন। ওয়ারী দক্ষিণ ঢাকার 41 নম্বর ওয়ার্ড। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত 210 জন, বর্তমান রোগী 46। উচ্চ সংক্রমণ ঝুঁকি থাকায় এলাকাটিকে রেড জোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। লকডাউন বাস্তবায়নে জরুরি সভা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, 4 থেকে 25 জুলাই পর্যন্ত 21 দিনের লকডাউন বাস্তবায়ন হবে। লকডাউন এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় কাজ সেরে নিতে আরও 3 দিন সময় পাবেন। আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে সার্বক্ষণিক 24 ঘন্টা তাদের নিয়োজিত প্রশাসনিক ব্যক্তিদের দ্বারা সেখানে এই লকডাউনটাকে বাস্তবায়ন করা হবে। লকডাউন এলাকায় নমুনা সংগ্রহের বুথ থাকবে। যাদের উপসর্গ আছে তারা বুথে এসে করোনা পরীক্ষা করাতে পারবেন। এছাড়া ই-কমার্সের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের সহায়তা দেওয়া হবে। এলাকাগুলোর ভেতর শুধু ওষুধের দোকান খোলা থাকবে। মিনা বাজার, স্বপ্ন সহ অন্যান্য যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে এই সকল নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিগুলো সেগুলো সরবরাহ করা হবে। আর সার্বক্ষণিক চিকিৎসা সেবাটা এখানে পৌঁছে দেওয়া হবে। এখানে নিয়ন্ত্রণ কেন্দ্র সার্বক্ষণিক কাজ করবে। লকডাউন সফল করতে পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা জানালেন দক্ষিণ ঢাকার মেয়র। আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানালেন, পূর্ব রাজাবাজার লকডাউনের মাধ্যমে সংক্রমণ ঠেকানো গেছে। রাজাবাজারের সুফল তো আপনারা নিজেরাও দেখছেন যে এটা গ্রাফটা বেড়েছিল, তারপর আমার করার পর এটা কমে আসছে। এবং রাজাবাজার এটা একটা টেকনিক্যাল কমিটি কিন্তু কাজটা বলতে পারবে যে সুফলটা কি। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ওখানে লকডাউন করাতে এটা স্প্রেড হয়নি, অবশ্যই এটা স্প্রেড হয়নি। ঢাকার 2 মেয়রই জানান, স্বাস্থ্য অধিদপ্তর লকডাউন এলাকা চিহ্নিত করার কাজ শেষ করতে না পারায় একাধিক এলাকায় লকডাউন বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণের 115তম দিনে সর্বোচ্চ 64 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 1847 জন। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 3682 জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1,45,000। নতুন করে সুস্থ হয়েছেন 1844 জন। সোমবার একদিনে সর্বোচ্চ নতুন রোগী শনাক্তের পরদিন মঙ্গলবার সর্বোচ্চ মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে অনলাইন বুলেটিনে জানানো হয়, 18,426 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে প্রায় 20% মানুষের। আর 24 ঘন্টায় মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 64 জনের নাম। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 52 জন, নারী 12 জন। বয়স বিভাজনে 31 থেকে 40 7 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 21 জন, 61 থেকে 70 16 জন, 71 থেকে 80 11 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 3 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 31 জন, চট্টগ্রাম 12 জন, খুলনা 7 জন, রাজশাহী 7 জন, সিলেট বিভাগে 2 জন, বরিশাল 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 2 জন। দেশের বিভিন্ন হাসপাতালে করোনার সময়েও অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে বলে অনলাইন বুলেটিনে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সমূহে এএনসি বা প্রসব পূর্ব এবং পিএনসি বা প্রসবোত্তর সেবার কর্নার আছে, যেখানে মিডওয়াইফ সহ দক্ষ স্বাস্থ্যকর্মীরা রয়েছে। করোনার এই সময়ে সবাইকে মানসিকভাবে শক্ত থাকারও আহ্বান জানানো হয় অনলাইন বুলেটিনে। যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবল হারাবেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই 80% উপরেই যাদের আক্রান্ত ব্যক্তিদের উপসর্গগুলো মৃদু উপসর্গ থাকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে এ পর্যন্ত মোট 34 মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে একজনের মরদেহ উদ্ধারের পর বিকেল 5টার দিকে নদীতে ভেসে ওঠে আরেকটি মরদেহ। এর আগে বেলা 2:30টায় প্রায় 29 ঘন্টা পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
এদিকে ধাক্কা দেয়া লঞ্চ ময়ূর 2 এর মালিক, মাস্টার ও চালককে আসামি করে মামলা করেছে নৌ পুলিশ। আসামিদের ধরতে অভিযান চলছে। বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায় সোমবার সকাল 9টার কিছুক্ষণ পরে। এরপর থেকে রাতভর চলে উদ্ধার অভিযান। মঙ্গলবার দুপুরে উদ্ধারকারী জাহাজ দুরন্ত ও এয়ারলিফটিং ব্যাগের সাহায্যে লঞ্চটিকে পানির গভীর থেকে টেনে ওপারে ভাসাতে সক্ষম হন উদ্ধারকারীরা। এরপর সেখানে অনুসন্ধান চালিয়ে পাওয়া যায় একজনের মরদেহ। উদ্ধার করা মরদেহটি ওই লঞ্চের কর্মী আশিক হোসেনের বলে জানায় ফায়ার সার্ভিস। তার বাড়িও মুন্সিগঞ্জেই। আশিকের মা সোমবার থেকেই নৌকা নিয়ে উদ্ধার কাজের আশেপাশেই অবস্থান করছিলেন। কোনোভাবেই থামছিল না তার কান্না। পরে বেলা 2:30টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ। ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটিকে দক্ষিণ কেরানীগঞ্জের বরফকলের তীরের কাছে নদীতে রাখা হয়েছে। পুরোপুরি মরদেহ না থাকাটা নিশ্চিত করা পর্যন্ত উদ্ধার অভিযান চালাবো। আমাদের সব সংস্থার যারা ডুবুরি ছিলেন, স্পেশালিস্ট উদ্ধারকারী ব্যক্তিবর্গ, তারা বারবার ভেতরে ঢুকে দেখার চেষ্টা করেছেন এবং আমরা এর আগেই 12:30টার দিকে একটা মরদেহ ইতিমধ্যে পেয়েছি। আমরা আশা করি যে এরপরে আর কোনো মরদেহ পাওয়া যাবে না, তাই আমাদের উদ্ধার অভিযানটা এখানেই অফিসিয়ালি আমরা ঘোষণা করছি শেষ হয়ে গেল। এদিকে ধাক্কা দেওয়া লঞ্চ ময়ূর 2 এর মালিক, মাস্টার ও চালক সহ 7 জনকে আসামি করে কেরানীগঞ্জ থানায় মামলা করেছে নৌ পুলিশ। আসামিদের ধরতে সমন্বিতভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ময়ূরী 2 লঞ্চের মালিক সহ 7 জন এই মামলার আসামি। তাদের নাম ঠিকানায় কাল রাত্রেই আমরা অভিযান চালিয়েছি, কিন্তু তারা পলাতক রয়েছে, তারা কেউ তাদের ঠিকানায় নাই। কিন্তু আমরা আমাদের তদন্তের বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি তাদেরকে গ্রেপ্তার করার। সোমবার সকালে 50 জনের বেশি যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার সদরঘাটে আসছিল মর্নিং বার্ড নামের ছোট্ট লঞ্চটি। এ সময় ময়ূর 2 লঞ্চের ধাক্কায় লালকুঠি ঘাটের কাছেই ডুবে যায় সেটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত রাজধানীর পোস্তগোলার চীন বাংলাদেশ মৈত্রী সেতু রাত থেকে খুলে দেওয়া হবে। সোমবার রাত 8টা থেকে ওই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকালে সেতুটি পরিদর্শনের সময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজউদ্দিন খান বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সদরঘাটের শ্যামপুরে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। পোস্তগলা বুড়িগঙ্গা সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুতে ধাক্কা লাগে জাহাজের ক্রেনের সাথে। এতে সেতুর 7টি গার্ডারের একটি ভেঙে যায়, অন্য আরেকটি ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জাহাজটির গতি বেশি ছিল। ক্রেন উঠিয়ে দ্রুত উদ্ধার কাজে যোগ দিতে যাচ্ছিল জাহাজটি। এখানে ওর ক্রেনটা যে উপরে ছিল ওটা এখানে ব্রিজের সাথে স্টাক হয়ে যায়। স্টাক হয়ে যাওয়ার পর যখন বেড়ে যাচ্ছিল ও আবার কি করছে, থামে নেই। যখন মারছে না তখন ব্রিজ ফাটছে। ব্রিজ ফাটার পরে ওই অবস্থা দেখে আবার ব্যাক করে আস্তে আস্তে যাইয়া ব্রিজের উপরে যে ওই সিমেন্ট টিমিট যা আসলো ওগুলো আর ওই ক্রেনের উপরে পড়া আসলো। দাম করে আওয়াজ আইছে, তাহলে আওয়াজের সময় সবাই বেড়ে এসে দেখে যে এটা ওই যে লুস্তমি আছে না, ওটা লোক বাড়ি খায় ব্রিজ ফাইটে গেছে। সেতুর ইজারাদার বলছেন, ঘটনার পর থেকেই সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। মর্মান্তিক ঘটনা ঘটেছে, লঞ্চ ডুবি। সেই লঞ্চকে উদ্ধার করতে এসে প্রত্যয় জাহাজটা আবার আমার বুড়িগঙ্গা ব্রিজকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা দুটারই সঠিক এবং নিরপেক্ষ তদন্ত দাবি করছি। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক মেরামত শেষে সেতুর একাংশ খুলে দেয়া হবে। সেতুর ক্ষতির পেছনে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যানবাহন চলাচল কিভাবে করবে তার জন্য আমরা আসলে এই ভিজিটটা করতে আসছি। আর তা আপাতত নেট দিয়ে যাতে উপর থেকে মালামাল না পড়ে তার ব্যবস্থা করে আমরা যানবাহন চলাচল ওপেন করে দিব এবং এটা পূর্ণাঙ্গ মেরামত করতে আমাদের অনেক সময় লাগবে। এলাকাবাসী বলছে, 1988 সালে নির্মিত এই সেতুতে প্রায়ই নৌযানের সংঘর্ষের ঘটনা ঘটে। সেতুর নিরাপত্তায় নৌযান চালকদের সতর্ক করা উচিত বলে মনে করছেন তারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2016 সালের 1 জুলাই গুলশানে হয় দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা। হোলি আর্টিজান বেকারিতে জিম্মি করে 17 বিদেশি সহ নির্মমভাবে হত্যা করা হয় 20 জনকে। জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে প্রাণ দেন 2 পুলিশ কর্মকর্তা। সে ঘটনার 4 বছর পরও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। 2016 1 জুলাই সারা দেশ ঈদের প্রস্তুতিতে ব্যস্ত। দিনটি ছিল শুক্রবার। রাতে হঠাৎ করেই
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে গুলশানের সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির খবর। তবে এর সত্যতা নির্ণয় করতেই কাটে কয়েক ঘন্টা। পরে জানা যায় রাত 8:45টায় গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলার খবরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় গুলশান পুলিশের টহল দল। রাত 9:20 শোনা যায় গোলাগুলির শব্দ। 9:30টার দিকে আসে বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিনের আহত হওয়ার খবর। এ সময়ই জঙ্গিদের বোমায় মারা যান পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম। রাত 10টার দিকে পুলিশ, র্যাব এবং বিজিবির কয়েকশো সদস্য অবস্থান নেয় হলি আর্টিজানের সামনে। রাত 11:15টার দিকে হাসপাতালে মারা যান ওসি সালাউদ্দিন। এর পরের কয়েক ঘন্টা কাটে ভেতরে থাকা সশস্ত্র জঙ্গিদের সঙ্গে যোগাযোগের চেষ্টায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দেয়নি জঙ্গিরা। সে রাতেই পাওয়া যায় জিম্মি থাকা 20 জনকে হত্যার খবর। তাদের 9 জন ইতালি, 7 জন জাপান, 1 জন ভারত ও 3 জন বাংলাদেশের নাগরিক। পরদিন সকাল 7:30 চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নেয় সেনা, নৌ, পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত কমান্ডো দল। এর 15 মিনিটের মধ্যে শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। 8:15টার দিকে প্রথম দফায় নারী ও শিশুসহ হলি আর্টিজান থেকে উদ্ধার করা হয় 6 জনকে। এর 20 মিনিটের মধ্যে ভবনটির নিয়ন্ত্রণ নেয় কমান্ডোরা। 9:15টায় শেষ হয় অভিযান। শেষ হয় 12 ঘন্টার রক্তাক্ত জিম্মি সংকটের। সকাল 10টায় দেয়া হয় 4 বিদেশি সহ 13 জনকে জীবিত উদ্ধারের তথ্য। আসে অভিযানে 5 জঙ্গির নিহত হওয়ার খবর। দেশের ইতিহাসে এমন জঙ্গি হামলার ঘটনা এটিই প্রথম। এর পরবর্তী সময়ে সারা দেশে পুরোদমে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। 4 বছরে অব্যাহত অভিযানে 80 জন নিহত এবং গ্রেপ্তার 300-র বেশি। করোনা পরিস্থিতিতে জঙ্গিরা অনলাইনে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। টার্গেট আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা। সে পরিকল্পনা ভেস্তে দিতে জঙ্গিদের কড়া নজরদারিতে রেখেছে পুলিশ। হোলি আর্টিজান হামলার 4 বছরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা 4 বছর। 4 বছরে জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নানা ধরনের চড়াই উতরাই দেখেছে। এই 4 বছরের জঙ্গিবাদ দমনে বাংলাদেশ কোন পর্যায়ে এসেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে। তিনি আমাদের সঙ্গে আছেন, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জঙ্গিবাদ দমনে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং এই 4 বছরে জঙ্গিবাদ কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে আপনাদের কি মনে হচ্ছে? অলরেডি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অলরেডি জড়িত হয়ে গেছে, তাদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন যে সারা দেশেই ইউনিভার্সিটির ছাত্র থেকে শুরু করে বিভিন্ন মহলে আমরা সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করে থাকি। আমাদের ধর্মীয় নেতাদের দিয়ে ইসলামের প্রকৃত যে আমাদের অবস্থাটা সেটি আমরা মানুষের কাছে তুলে ধরি। এখন যেহেতু করোনার এই সময় আসলে জঙ্গিরা কি নতুনভাবে সংগঠিত হওয়ার কোনো চেষ্টা করছে কিনা? বেশিরভাগ মানুষ এখন ধর্মীয় দিকে একটু বেশি ঝুঁকে পড়েছে এবং এই সুযোগটা কিন্তু আপনার এই জঙ্গিরা নেওয়ার চেষ্টা করছে। আমাদের যারা এই ধর্মীয় বিভিন্ন সাইটগুলোতে ঢুমাচ্ছেন, ধর্মীয় সাইটগুলোতে ঢুকছেন, সেখানে তারা এই তাদের প্রোপাগান্ডাগুলা খুব জোরে সোরে চালানোর একটা চেষ্টা করছে। এটা প্রত্যেকটা আমাদের নজরে আছে। বাংলাদেশ এখন আসলে জঙ্গিবাদের কোনো ঝুঁকিতে আছে কিনা? এখনই এ ধরনের কোনো হামলার কোনো আশঙ্কা আমরা করছি না। তবে ছোটোখাটো হামলার যে এইটা সক্ষমতাটা সেটা সবসময় তাদের কাছে আছে। আপনারা জানেন যে এরপরেও ঢাকা শহরে 5-6টা ট্রাফিক পোস্টে তারা হামলা করেছিল। এরপরে আমাদের খুলনাতে হয়েছে, আমাদের সিএমপিতে হয়েছে। এরকম ছোটোখাটো কিছু তৎপরতা তারা চালাতে পারে, কিন্তু বড় ধরনের বা মানুষ আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু সক্ষমতা তাদের আপাতত নেই বলে আমাদের মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হোলি আর্টিজানের পর 4 বছরে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমনে নিশ্চিন্তভাবেই বলা যায় যে তারা সফলতা অর্জন করেছে। তবে নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন দেশি বিদেশি যে সকল জঙ্গি গ্রুপ রয়েছে তাদের অনুসারীরা এখনও বাংলাদেশে ঘাপটি মেরে আছে। তাদের দমনে বাংলাদেশ পুলিশকে আরও বেশি উৎসাহিত এবং তাদের দমনে আরও বেশি তৎপরতা বজায় রাখবে, এমনটাই আশা করছে নিরাপত্তা বিশ্লেষকেরা।
মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর পরিকল্পনা বিসিবির। স্থগিত টেস্ট সিরিজের আশা ছেড়ে দিয়ে এবার এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ নিয়ে ভাবনা ক্রিকেট বোর্ডের। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে ব্যাকফুটে যেতে পারে বিসিবি, জানিয়েছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। শ্রীলঙ্কা সফর ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য মোটা দাগে পরিকল্পনা গুছিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভেবেছিল জুনের শেষ সপ্তাহে শুরু করা যাবে জাতীয় দলের ক্যাম্প। পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে 2 সিরিজ। আর করোনার ঝুঁকি বাড়ায় ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসে বিসিবি। এবছর টেস্টে নামার সম্ভাবনা নেই। ম্যানেজমেন্টের ভাবনা এখন এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ। যদিও 2 মেগা ইভেন্টের ভাগ্য ঝুলে আছে। টুর্নামেন্ট 2টি হবে ধরে নিয়ে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মুশফিক মাহমুদুল্লাহদের অনুশীলনে ফেরাতে চায় বিসিবি। অবশ্য করোনা সংকট সেই পথে বাধা হতে পারে। শ্রীলঙ্কা হয়তো টেস্ট আমরা খেলতে পারবো, বাট সেটাও পারিনি। তো এখন তো আমরা আপনার টি-20 যেটা এশিয়া কাপ হবে সেটা আমাদের মাথায় আছে। সো এবং আল্লাহর রহমতে হাতে সময় আছে, আল্লাহর কাছে দোয়া করছি যেন আগামী 15-20 দিনে যদি আমাদের সিচুয়েশনটা ভালো হয়, প্র্যাকটিস করার মতো যদি অবস্থা হয়, তাহলে আমরা প্রিপারেশনের জন্য মাঠে নামার প্ল্যান করেছি। স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনের প্রথম ধাপে একজন ক্রিকেটারের জন্য থাকবে কোচিং স্টাফের 3 জন। দ্বিতীয় ধাপে একসাথে 3 ক্রিকেটার অনুশীলনের সুযোগ পাবেন। কিছু প্লেয়ার আপনার ঈদের আগে রিকোয়েস্ট করেছিল আমাদেরকে প্র্যাকটিসের ব্যাপারে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের ব্যাপারে, তো আমরা ওটা তৈরি করেছি। বাট এখন সিচুয়েশনের জন্য হয়তো কেউ আসছে না। তো আমরা প্রস্তুত আছি। এখন জাস্ট আল্লাহর কাছে দোয়া করছি যেন এই করোনা ভাইরাস থেকে আমাদের যদি উদ্ধার হইতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি প্র্যাকটিসে নেমে যাব। ইংল্যান্ড উইন্ডিজ সিরিজ দিয়ে 8 জুলাই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ক্রিকেট ফেরাতে অন্য সবার মতো ওই সিরিজে নজর রাখছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট। আগামীকাল থেকেই তা কার্যকর হবে। বাজেট উপস্থাপনের কয়েকদিন আলোচনা শেষে মঙ্গলবার কণ্ঠভোটে পাশ হয় 5,68,000 কোটি টাকার নতুন বাজেট। জাতীয় সংসদে গেল 11 জুন 2020-21 অর্থবছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এরপর 16 জুন থেকে শুরু হয় প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা। সোমবার সংসদে পাশ হয়েছে অর্থ বিল 2020। মঙ্গলবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নির্দিষ্টকরণ বিল 2020 পাশের মাধ্যমে পাশ হয় বাজেট। এর মধ্যে আসেনি তেমন কোনো পরিবর্তন। প্রস্তাব করছি যে 2021 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল, নির্দিষ্টকরণ বিল 2020 এই মহান সংসদে পাশ করা হোক। আগামী 1 বছরে সরকারের ব্যয় নির্বাহের জন্য অর্থমন্ত্রী 5,68,000 কোটি টাকা খরচের বাজেট পাশ করেন। মোট রাজস্ব আয় লক্ষ্য 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে 3,30,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 1,89,997 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন জিডিপির 6%। এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 8.2% এবং মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 5.4%। করোনা পরিস্থিতিতে এবার বাজেটের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,15,043 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2,05,145 কোটি টাকা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটার রিডিং না নিয়ে বিল রিডিং নেয়ার পর সমন্বয়ে গাফিলতি, সমন্বিত বিলের সুস্পষ্ট ব্যাখ্যা না দেয়া এবং ছাপা বিলে পুরনো মূল্যহার উল্লেখ, এই 4 কারণে বিদ্যুৎ বিল নিয়ে উঠেছে বিতর্ক। ভুতুরে বিলের বোঝা চেপেছে গ্রাহকের কাঁধে। এসব বিষয়ে নানা ব্যাখ্যা দিলেও সব শেষে দায় স্বীকার করেছেন বিতরণ কোম্পানির কর্মকর্তারা। করোনার এই দুঃসময়ে গ্রাহকের উপর চাপানো হয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল। গত 2 মাসে 6 বিতরণ কোম্পানির বিরুদ্ধে পাওয়া গেছে অসংখ্য অভিযোগ। এ ঘটনায় কর্মকর্তাদের গাফিলতির জন্য অনেকেই দায়ী করছেন সরকারকে। তবে কি কারণে এই গ্রাহক ভোগান্তি তা অনুসন্ধানে মিলেছে 4টি কারণ।
বিদ্যুৎ বিলে গ্রাহক ভোগান্তির শুরু মার্চ এপ্রিলে মিটার রিডিং না নিয়ে অনুমান নির্ভর বিল করাকে কেন্দ্র করে। পরে মে মাসে মিটার রিডিং নিলেও গড় বিল করার ক্ষেত্রে সতর্ক ছিলেন না বিদ্যুতের স্থানীয় অফিসের কর্মকর্তারা। বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ অনুযায়ী মূল্যহারে কিছু সুবিধা পান গ্রাহক। মার্চ এপ্রিলের আনুমানিক বিলে বাদ যাওয়া ইউনিট মেতে সমন্বয় করা হলেও এ বিষয়ে স্পষ্টভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি গ্রাহকদের। আমরা একইভাবে কাউন্ট করতেছি, 3টা মাসে যদি আপনাকে এভারেজ করে যে বিলটা হবে 3 মাসেরই সেক্ষেত্রে সমান বিল হবে, আর আপনি যেটা পেমেন্ট করছেন সেটা বাদ দিয়ে বাকিটুকু আমাদেরকে পেমেন্ট করতে হবে। 27 ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক আদেশে মার্চ থেকে বিদ্যুতের খুচরা দাম বাড়িয়ে নতুন মূল্যহার নির্ধারণ করে। তবে গ্রাহকের কাছে যাওয়া বিলে এখনও বহাল আগের মূল্যহার। এ বিষয়টিকে প্রতারণা মনে করছেন গ্রাহক। এ বিষয়ে ব্যাখ্যা চাইলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির মোহাম্মদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রায়হান আলী জানান, আইটি শাখা থেকে নতুন কাগজ না আসায় পুরনো মূল্যহারের কাগজেই বিল করেছেন তারা। এ বিষয়ে ডিপিডিসির আইটি শাখার প্রধানকে প্রশ্ন করলে ভুল স্বীকার করেন তিনি। কাগজ আমরা চেঞ্জ করতে পারি, যেহেতু প্রিন্ট পেপার আমাদের আছে, কিন্তু সিল মারাটা খুব জরুরি ছিল। এখন জানতে পারছি যে সিল দিচ্ছে না তারা অনেক জায়গায়। এই দায়টা আসলে আমাদের দায়ী। আমি তো কাউকে বলবো না যে আমার না ওই অপারেশনের দায়, এটা বলবো না আমি, এটা আমাদের দায়, আমার দায়ী বলেন। এদিকে বিলম্ব জরিমানা ছাড়া মার্চ থেকে মে এই 3 মাসের বিদ্যুৎ বিল জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার। তবে যেসব গ্রাহকের বিলে ভুল রয়েছে তারা সংশোধন করার পর আরও 30 দিন এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন ডেস্কো কর্মকর্তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের এলপিজি ব্যবসা সম্প্রসারণে বেক্সিমকো এলপিজির সহযোগী প্রতিষ্ঠান আর হোল্ডিং এর সঙ্গে চুক্তি সই করেছে ভারতীয় প্রতিষ্ঠান আইওসি মিডল ইস্ট FZE। সমান অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি হয়। নতুন এই যৌথ কোম্পানির মাধ্যমে দেশে সুলভ মূল্যে এলপিজি সরবরাহ করে আর্থসামাজিক পরিবর্তন আনা যাবে। চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সারা বিশ্ব যখন করোনার সময় অর্থনৈতিক দুর্যোগ নিয়ে লড়াই করছে, তখন এই ধরনের বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী ও টেকসই বন্ধুত্ব তৈরি করবে। অনুষ্ঠানে ভারতের জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এই চুক্তি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের ক্ষেত্রে বড় মাইল ফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আর হোল্ডিংসের চেয়ারম্যান শায়ান এফ রহমান, ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান সঞ্জীব সিং। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে পছন্দের ও আস্থার এলপিজি কোম্পানিতে পরিণত হতে চায় এই যৌথ মূলধনী কোম্পানি JVC। নিরাপদ, স্মার্ট ও সবচেয়ে সুবিধাজনক এলপিজি সরবরাহের পাশাপাশি সর্বাধুনিক গ্রাহক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এই JVC। মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের পরিমাণ কমেছে। মার্চের তুলনায় এপ্রিলে লেনদেন কমেছে 10,000 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে এ তথ্য পাওয়া গেছে, তবে এখনও পাওয়া যায়নি ডাক বিভাগের সেবা নগদের হিসেব। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এ সেবায় গত জানুয়ারিতে লেনদেনের পরিমাণ ছিল 42,103 কোটি টাকা। এরপর প্রতি মাসেই লেনদেনের পরিমাণ কমেছে, আর এপ্রিলে নেমে এসেছে 29,029 কোটি টাকার ঘরে। এপ্রিলে টাকা জমা ও উত্তোলন কমেছে 36.70%। এপ্রিলে দৈনিক লেনদেনের পরিমাণ 1,000 কোটি টাকার নিচে নেমে 968 কোটি টাকা হয়েছে, আর আগে মাসে যেখানে দৈনিক লেনদেন হয়েছিল 1,283 কোটি টাকা। করোনার কারণে দেশের বিচারিক কার্যক্রম স্থবির প্রায় 3 মাস। সীমিত আকারে অনলাইনে চলছে কিছু কার্যক্রম, এতে বিপাকে পড়েছেন প্রায় 60,000 আইনজীবী। আয় না থাকায় অনেকেই ছেড়ে দিচ্ছেন চেম্বার, স্টাফ, এমনকি নিজের জুনিয়র আইনজীবীকেও। তাই যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সুপ্রিম কোর্ট সহ সব আদালত খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে আইনজীবীরা। করোনার সংক্রমণ এড়াতে 25 মার্চ থেকে অঘোষিত লকডাউনে চলে যায় গোটা দেশ। সাধারণ ছুটি ঘোষণায় বন্ধ হয়ে যায় অফিস আদালত। এই অবস্থায় শুধু জরুরি জামিন শুনানির জন্য চালু হয় ভার্চুয়াল আদালত। এতে কমেছে মামলার চাপ। আয় না থাকায় বাধ্য হয়েই চেম্বার সহ অফিস স্টাফদের ছেড়ে দিতে হয় অনেক আইনজীবীর। আমার নিজের চেম্বারে 24 জন জুনিয়র ছিল। এখন আমি অলরেডি 7-8 জনকে আপাতত আসতে না করছি, যে এখন কাজ কাম নাই, কীভাবে আসবে, পরে আসবে। এরকম সবাই কিন্তু কম্পারেটিভ লুজার। হাইকোর্টেও মামলা করতে পারতেছি না,
কর্পোরেটে কাজও চলতেছে না। এসব কারণেই স্বাস্থ্যবিধি মেনে দেশের সব আদালত খুলে দিতে আন্দোলনে নেমেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজউদ্দিন আহমদ মেহেদি বলছেন 2 থেকে 3% আইনজীবী ভার্চুয়াল কোর্টের সুফল পাচ্ছেন, বাকি 97% হাতে কোনো মামলা নেই। এতে বেকার হয়ে পড়ছেন তারা, বেশি বিপাকে পড়েছেন জুনিয়র আইনজীবীরা। সারা দেশে আইনজীবী হলো 60,000, 2,000 আইনজীবী যদি টিকে থাকে বা 3,000 আইনজীবী যদি জীবন জীবিকা সুবিধা পায়, তাহলে তো 97% বা 95% আইনজীবী বঞ্চিত থেকে যায়। ভার্চুয়াল আদালত কখনো স্বাভাবিক আদালতের বিকল্প হতে পারে না। ভার্চুয়াল আদালতটা ব্যবস্থাটা হচ্ছে একটা অত্যন্ত জরুরিকালীন এবং আপৎকালীন ব্যবস্থা। তাই আমি মনে করি যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক আদালত খুলতে হবে। এদিকে মামলার চাপ বেশি থাকায় হাইকোর্টের কয়েকটি ভার্চুয়াল বেঞ্চও এখন নতুন আবেদন নিচ্ছে না। এতে সীমিত পরিসরে বিচার পাওয়ার সুযোগও দেওয়া যাচ্ছে না। বেঞ্চের সাথে জড়িত, বিশেষ করে বেঞ্চ অফিসার বা অন্যান্য যারা আছে তাদের সাথে তদবির না করলে মামলা লিস্টে আসে না। সেই জন্য আমি মনে করি যে মাই জুডিশিয়ারির মাধ্যমে যে মামলা অ্যাপসের মাধ্যমে যে মামলাটা জমানীয় যে পদ্ধতি চালু হয়েছিল সেভাবে মামলাটা পরিচালিত হইলে আমাদের এই সমস্যার সমাধান হবে। ভার্চুয়াল কোর্টে আগাম জামিনের সুযোগ না থাকা ও আত্মসমর্পণ করতে না পারায় ফেরারি রয়েছে অনেক আসামি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত খুলে দেওয়ার দাবি আইনজীবীদের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাতনাটা বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। শুধু সানসিওর করোনা কিটে আগ্রহ, স্বাস্থ্য বিভাগের সংকটে স্থগিত 8 ঠিকাদারের কার্যাদেশ। সংসদে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী, অপসারণ চায় জাতীয় পার্টি বিএনপি, জবাবে সাফল্য গাঁথা উপস্থাপন। করোনায় একদিনে রেকর্ড 64 জনের মৃত্যু, শনিবার থেকে 21 দিনের জন্য ওয়ারি লকডাউন। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।